আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমি নাজমুল ইসলাম আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে শুরু করছি। আমাদের পর্বভিত্তিক যে প্রবলেমগুলো আমরা সলিউশন করতেছি সেটা হচ্ছে দশম অধ্যায়ের, এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় এবং এই অধ্যায়ের আমরা হচ্ছে প্রিভিয়াস যে বোর্ডগুলো আছে, আমি 2025 সালে যে বোর্ডগুলো আছে সেগুলোই সলিউশন করতেছি। তার ধারাবাহিকতায় আজকে আমরা সলিউশন করবো হচ্ছে সিলেট বোর্ড 2025। সিলেট বোর্ড 2025 আমরা সলিউশন করবো। এটা চমৎকার একটা অঙ্ক, আমি বিশ্বাস করি তোমরা সবাই অনেক বেশি পছন্দ করবো। সো চলো আমরা হচ্ছে অঙ্কটা শুরু করি। আরেকটা কথা, আমি হচ্ছে প্রত্যেকটা অঙ্ক যখন শুরু করে লিখি ভাই, আমি হচ্ছে এখানে একদম বেসিক সহ শুরু করি। তোমরা প্রিভিয়াস যখন শুরুর দিকের অঙ্কগুলো দেখবা তখন বুঝতে পারবা। এবং আমি হচ্ছে তোমাদের এখানে প্রয়োজন বা এই অঙ্কের সাথে রিলেটেডের সাথে বাড়তি যে ইনফরমেশনগুলো দেওয়া দরকার হয় সেগুলোও দিয়ে থাকি, ঠিক আছে? সো তোমরা সবাই খুব মনোযোগ সহকারে শুরু করো আমার সাথে, তোমাদের পরিশ্রমের একটু পার্ট আমিও হই, ঠিক আছে? ওকে, সো আমরা এখন যেটা সলভ করতেছি এটা হচ্ছে আমাদের সিলেট বোর্ড 2025-এর অঙ্ক লিখি ভাই। সিলেট বোর্ড 2025, এটা হচ্ছে ওয়াসিফ অ্যান্ড কোংয়ের 2024 সালের 31 ডিসেম্বর তারিখে রেয়ামিলটি নিম্নরূপ। এখানে সুন্দর করে একটা রেয়ামিল দেওয়া আছে, ওয়াসফিহা অ্যান্ড কোংয়ের রেয়ামিল 31 ডিসেম্বর 2024। এইটা হচ্ছে একটা পরিপূর্ণ শুদ্ধ রেয়ামিল। কিছু বেসিক কথা তোমাদের আগেই আমি বলে নেই লক্ষ্মী ভাই। এই রেয়ামিলটা হচ্ছে পরিপূর্ণ একটা শুদ্ধ রেয়ামিল। কেন এটা পরিপূর্ণ একটা শুদ্ধ রেয়ামিল? কারণ এই রেয়ামিল থেকেই আমাদের আর্থিক অবস্থার বিবরণী করতে হবে। এবং এই রেয়ামিলটা হচ্ছে আমরা যখন আমরা রেয়ামিল অধ্যায় করছি সেখানে শিখে আসছি এবং আমরা জানি যে রেয়ামিলটাই একটা সময় গিয়ে আমার আর্থিক অবস্থার বিবরণীর পূর্ব শর্ত, কোশ্চেন হবে। সো রেয়ামিলটাকে আমাকে ভালো করে বুঝতে হবে। রেয়ামিলটাকে আমার ভালো করে না বুঝলে তখন আমাদের জন্য এটা একটু টাফ হয়ে যায়। আর তোমাদের জন্য বাড়তি যে ইনফরমেশনগুলো আমি দিচ্ছি, এটা হচ্ছে 31 ডিসেম্বর 2024, এটা হচ্ছে রেয়ামিল। এবং এই রেয়ামিলে আমাদের 5 ধরনের হিসাব দেয়া আছে। এই রেয়ামিলে আমাদের কয় ধরনের হিসাব দেয়া আছে? 5 ধরনের হিসাব দেয়া আছে। প্রথমটা হচ্ছে বিশদ আয় বিবরণী, যেটা দিয়ে আমরা করি সেটা হচ্ছে আয় এবং ব্যয়। আমরা মালিকানা সত্ত্ব যেটা থেকে করি, সত্ত্ব যেটা দিয়ে করি সেটা হচ্ছে মূলধন এবং উত্তোলন। মূলধন এবং উত্তোলন, ঠিক আছে? আমরা আমাদের আর্থিক অবস্থার বিবরণী যেটা থেকে করি সেটা হচ্ছে বিবরণী, যেটা দিয়ে করি সেটা হচ্ছে কি লক্ষ্মী ভাই? সম্পদ এবং দায়। আর্থিক অবস্থার বিবরণী আমরা কি দিয়ে করি? বিশদ আয় করি হচ্ছে আমরা আয় এবং ব্যয় দিয়ে। মালিকানা সত্ত্ব করি হচ্ছে মূলধন এবং উত্তোলন দিয়ে। আর্থিক অবস্থার বিবরণী করি হচ্ছে সম্পদ এবং দায় দিয়ে। আর্থিক অবস্থার বিবরণী করে কি দিয়ে? সম্পদ এবং দায় দিয়ে। এই 3টা পার্ট দিয়ে আমরা হচ্ছে আমাদের একটা আর্থিক অবস্থার বিবরণী করে ফেলি। তাহলে বিশদ আয় বিবরণীতে যায় হচ্ছে আয় এবং ব্যয়, মালিকানা সত্ত্বে যায় হচ্ছে মূলধন এবং উত্তোলন, আর্থিক অবস্থার বিবরণীতে যায় হচ্ছে সম্পদ এবং দায়। এই 3টা। ওকে, এখন তোমাদের বুঝাবো লক্ষ্মী ভাই, এই 3টা তো যায় আমরা জানি। আমরা বিশদ আয় বিবরণী থেকে কি পাই? বিশদ আয় বিবরণী থেকে আমরা পাই হচ্ছে নিট লাভ অথবা ক্ষতি। নিট লাভ অথবা ক্ষতি পাই। আমরা মালিকানা সত্ত্ব থেকে কি পাই? সত্ত্ব থেকে আমরা পাই হচ্ছে নিট মালিকানা সত্ত্ব। নিট মালিকানা সত্ত্ব। ডান। আমরা আর্থিক অবস্থার বিবরণী থেকে পাই, যেটা আমাদের মোস্ট ওয়ান্টেড, যেটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। লক্ষ্মী ভাই, এই যে বেসিকগুলো দিচ্ছি এইটা তোমাকে আসলে আর্থিক অবস্থার বিবরণী অনেক বেশি ফ্লেক্সিবল করে ফেলবে। তোমাকে ভাবতে শিখাবে যে আসলে এই কাজটা এভাবে, এটা আমি জানতাম না, আমি গতানুগতিকভাবে করতাম, যেটা আমার জন্য প্রবলেম ছিল। যেভাবে করাচ্ছি, বুঝাচ্ছি, একটু বুঝে নাও, 5 মিনিট এক্সপ্লেন করার জন্য ব্যয় করো, দেন দেখো তোমার জন্য কত ইজি হয়। কারণ এই অঙ্ক তো আমার হাতেই, আমি তোমাকে পুরোটা নিয়ে করাবো, তাই তো? সো একটু ধৈর্য ধরো। ওকে, গেল আর্থিক অবস্থার বিবরণী। এইটা হচ্ছে লক্ষ্মী ভাই যেটা আমরা আজীবন শিখতাম, যে আমাদের সমীকরণ এ সমান সমান এল প্লাস ওই। এই জায়গাটার নামই হচ্ছে এ সমান সমান এল প্লাস ওই।
এখানে আমার এ মানে সম্পদ যা হবে, যেটাকে আমরা বলি অ্যাসেট, এই রেয়ামিল থেকে আমার টোটাল অ্যাসেট যা হবে, এই রেয়ামিল থেকে টোটাল দায় যা হবে, এবং এই রেয়ামিল থেকে আমার ওনার সিকিউরিটি যা হবে বা মালিকানা সত্ত্ব যা হবে, সব কি হবে আমার এই সম্পত্তির সাথে এক হবে। মানে আমার টোটাল সম্পত্তি যা হবে, আমার দায় ও মালিকানা সত্ত্ব মিলেও তাই হবে। আমার টোটাল সম্পত্তি যা হবে, আমার দায় এবং মালিকানা সত্ত্ব মিলেও তাই হবে। এর জন্যই আমরা এটাকে আর্থিক অবস্থার বিবরণী বলি, মানে আমাদের আর্থিক অবস্থার আসলে কি অবস্থা। সো আমি যদি সংক্ষেপে তোমাদের বলি, এখান থেকে আমি তোমাদের বুঝাইছি যে এখানে আমাদের 5 ধরনের হিসাব থাকে। এই 5 ধরনের হিসাব আমরা 3টা ঘরে নিয়ে যাই। একটা ঘর আর একটা ঘরের উপরে ডিপেন্ডেন্ট, যেমন নিটলাভ মালিকানা সত্ত্বে যোগ হবে, ক্ষতি হলে বিয়োগ হবে। এই মালিকানা সত্ত্বে আবার আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। সো এই একটা পার্ট না পারলে আরেকটা পার্ট ডিফিকাল্ট, আরেকটা পার্ট না পারলে আরেকটা পার্ট ডিফিকাল্ট। একটা যদি পারফেক্টলি ভুল হয় তাহলে আরেকটা ভুল হবে, আরেকটা ভুল হলে মানে লাস্ট পর্যন্ত মিলবে না। এবার তুমি চিন্তা করবো আমি এতক্ষণ কি করলাম। সো এইভাবে চিন্তা করা যাবে না। কনফিডেন্টলি যেটা যেখানে যেভাবে যায়, যেভাবে আমি করাচ্ছি সেভাবে করো ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি তোমরা হতাশ হবে না। আমার অঙ্কগুলো করতে গেলে শুরুতে একটু লেন্দি হবে, এটা আমি বিশ্বাস করি, কিন্তু এরপরে আর লেন্দি হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে লক্ষ্মী ভাই? ওকে, এরপরে লক্ষ্মী ভাই প্রথম কাজ হচ্ছে আমাদের, সবগুলো আমরা বুঝছি, এবার প্রথম কাজ হচ্ছে এখানে কি কি আছে এটা নিয়ে আলোচনা করা। সো এরপরে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে বলবো সেটার নাম হচ্ছে সমন্বয় সমূহ। সো আমি যখন তোমাদের শিখাই, আমি তোমাদের এটাকে সমন্বয় বলি না ভাই, আমি এটাকে বলি হচ্ছে কি, আমি এটাকে বলি হচ্ছে সমন্বয় লেনদেন। আমি এটাকে কি বলি লিখি ভাই? আমি এটাকে বলি হচ্ছে সমন্বয় লেনদেন। কেন সমন্বয় লেনদেন বলি? সমন্বয় লেনদেন বলার অন্যতম কারণ হচ্ছে এই যে আমাদের উপরে দেয়া আছে এগুলোকে আমরা বলি হচ্ছে হিসাব। এই যে উপরে দেয়া আছে এগুলোকে আমরা বলি হিসাব, এগুলোকে আমরা বলি হিসাব বা পক্ষ। এগুলা এক একটা ইন্ডিভিজুয়াল বা আলাদা পক্ষ, এগুলো এক একটা ইন্ডিভিজুয়াল বা আলাদা পক্ষ। আর এই যে লেনদেনগুলো দেয়া আছে এগুলা হচ্ছে এক একটা লেনদেন, এর মধ্যে মিনিমাম 2টা পক্ষ আছে। অতএব সে 2টা পক্ষ বা 2টা জায়গায় বা 2টা ছকে তোমাকে হচ্ছে ইম্প্যাক্ট ফেলবে, 2টা পক্ষ বা 2টা ছকে তোমাকে হচ্ছে ইম্প্যাক্ট ফেলবে। ঠিক আছে? সো এই ইম্প্যাক্টটা এখানে বুঝতে হবে। এই ইম্প্যাক্ট এর জন্যই আমি এটাকে বলি হচ্ছে সমন্বয় লেনদেন। এগুলোর সাথে অবশ্যই এখানে যে হিসাবগুলো আছে তার একটা সম্পর্ক আছে, এবং এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো ঘটছে এই অঙ্কটা করার পরে, আই মিন এই রিয়ামিলটা করার পরে হচ্ছে তোমার এই হিসাবটা ঘটছে। সো এই হিসাবের সাথে এটার সাথে একটা সম্পর্ক আছে। সো আমরা আগে প্রথম কাজ হচ্ছে এই সম্পর্কগুলো দাগায় ফেলবো, কার সাথে কার সম্পর্ক আছে। প্রথম কথা হচ্ছে ইজারা সম্পত্তি 10 বছর, এইটা একটা সমন্বয়, এটাকে বলে ভিতরের সমন্বয় বা ইন্টারনাল অ্যাডজাস্টমেন্ট যেটা আমরা বলি। এই 10 বছর কথা দিয়েই আমাকে বুঝিয়ে দিছে যে আমার এই ইজারা সম্পত্তিটা 10 বছরের জন্য, আর আমরা হিসাব করি হচ্ছে 1 বছর। এটা লিখে রাখবো তোমাদের জন্য, আমরা হিসাব করি হচ্ছে 1 বছর সমান সমান 12 মাস। 1 বছর সমান সমান 12 মাসের হিসাব করি আমরা। ঠিক আছে লক্ষ্মী ভাই? ঠিক আছে, 1 বছর সমান সমান 12 মাসের হিসাব করি আমরা। ওকে, এইটা সবসময় মনে রাখবা। সো 1 বছরের বেশি কোনো কিছু আমি নিতে পারবো না, 1 বছরের কম কোনো কিছু আমি নিতে পারবো না, আমাকে পরিপূর্ণ অঙ্কটা করতে হবে 1 বছরের জন্য। ডান। এরপর বলা আছে বেতন 9 মাস, হিসাব করি 12 মাসের। দেখো গেমগুলো কোথায় খেলতেছে, এখানে বেতন বলা আছে 9 মাস, অতএব এটাও একটা সমন্বয়। কেন সমন্বয়? আমার বেতন হওয়া উচিত ছিল 1 বছরের, সো দেয়া আছে 9 মাস, তার মানে এখনও 3 মাস দেয়া নাই। এই কথাটাই ওরা এখানেও বলে দিতে পারতো যে বেতন 3 মাস দেয়া নাই, বেতন 3 মাস দেয়া হয় নাই, এভাবে করে ওরা এখানেও বলে দিতে পারতো। বলে নাই, বাট এই দুইটা ইন্টারনাল সমন্বয়, এভাবে করে যখন বলা থাকবে অবশ্যই মনে করবে এটা একটা সমন্বয়। এর সাথে আরও 2-1টা এক্সাম্পল দেই। যেমন বলা থাকে বিজ্ঞাপন ব্রেকেট দিয়ে 5 বছরের জন্য, যেমন বলা থাকে পার্সেন্টেজ দেয়া ঋণ, যেমন বলা থাকে পার্সেন্টেজ দেয়া বিনিয়োগ। এই যে কথাগুলো বলা থাকে এগুলোকে প্রপার ওয়েতে খেয়াল রাখতে হবে লক্ষ্মী ভাই, আমাদের যেন কোনো ট্রাপে ফেলতে না পারে, আমরা কোনো ট্রাপে পড়বো না। ওকে,
এরপর এখানে বলছে অবিকৃত পণ্য। অবিকৃত পণ্য মানে হচ্ছে সমাপনী মজুত পণ্য। অবিকৃত মানে যেটা বিক্রি হয় নাই, এর জন্য এটাকে বলে সমাপনী, এটাকে বলে সমাপনী, ঠিক আছে। সো এই সমাপনী মজুত পণ্য আসলে এখানে কারোর সাথে সম্পর্ক ও জাস্টিফাই করে না সাধারণত। সো ও হচ্ছে একবার বিকৃত পণ্যের ব্যয় থেকে বাদ যায় সবার শেষে, যে এইটুকু আমি বিক্রি করি নাই, এটাকে আমরা সমাপনী মজুত পণ্য নামে বলি। আর যেহেতু আমি সমাপনী মজুত পণ্য নামে বলি এবং যেহেতু আমি এই সমাপনী মজুত পণ্যটা ব্যবহার করি নাই, সেহেতু এটা হচ্ছে আমার জন্য কি লক্ষ্মী ভাই, এই সমাপনী মজুত পণ্যটা আমার জন্য একটা সম্পদ, এই সমাপনী মজুত পণ্যটা আমার জন্য একটা সম্পদ। সো এটা যাবে হচ্ছে আমার চলতি সম্পদে, ঠিক আছে। ওকে, এরপরে কুঋণের পরিমাণ 4,000 টাকা এবং অবশিষ্ট দেনাদারের উপরে 5% কুঋণ সঞ্চিতি ধরতে হবে। এই কুঋণ মানে হচ্ছে অনাদায়ী পাওনা। কুঋণ মানে কি, এটাকে আমি লিখে দিচ্ছি, অনাদায়ী একটু নোট করে নিবা। এই যে আমি ছোট ছোট নোটগুলো বলবে, এগুলো কি একটু কাজে লাগাবা। পাওনা, অনাদায়ী পাওনাটা আসলে কি লক্ষ্মী ভাই, যে টাকাটা আমি দেনাদারের কাছ থেকে আদায় করতে পারবো না, কনফার্ম, কারণ আমরা ধারে বিজনেস করতে গেলে এমন ঘটনা ঘটে। সো যেটা আদায় করতে পারবো না সেটা। আর এইটাখানে বলছে বাকি দেনাদারের উপরে 5% কুঋণ সঞ্চিতি ধরতে হবে। সো এইটা মানে হচ্ছে একটা আমি কনফার্ম হয়ে গেছি পারবো না, আরেকটা হচ্ছে আমার কি হবে, হবে না হয়তোবা, বা পারবো না হয়তোবা বলে আগে থেকে এই সতর্ক থেকে বাদ দিয়ে দিব। সো এইটার প্রথম কাজ হচ্ছে কুঋণের সাথে, এরপর হচ্ছে আমার দেনাদারের সাথে। কারণ কি, আমি দেনাদারের কাছ থেকে এটা আদায় করতে পারি না, দেনাদারের কাছ থেকে এটা আদায় করতে পারি না, শেষ। এরপরে হচ্ছে আমার অলিখিত ক্রয়। অলিখিত ক্রয় মানে আমি ক্রয় করছি, আমি এটা লিখি নাই। অলিখিত ক্রয় মানে হচ্ছে আমি ক্রয় করছি, লিখি নাই, এটা একটা ধারে ক্রয়, ক্রয়ের সাথে যোগ হবে আর পাওনাদারের সাথে যোগ হবে। সো এখানে যেহেতু কোনো পাওনাদার নাই, আমার যোগ করার সুযোগ নাই, ওটা আমরা ডিরেক্ট বসাই দিব। মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মালিক যখন কোনো কিছু নেয় তখন হচ্ছে সেটাকে বলে উত্তোলন, আর মালিক যখন পণ্য নেয় তখন সেটা ক্রয় থেকে বাদ হয়। মালিক যখন পণ্য নেয় তখন সেটা ক্রয় থেকে বাদ হবে। আর এই যে পণ্য নিচ্ছে এইটা হচ্ছে তোমার মূলধনের সাথে বাদ হবে বা উত্তোলনের সাথে বাদ হবে। তো মূলধনের সাথে এখানে উত্তোলনের সাথে বাদ হওয়ার তো আর সুযোগ নেই, মূলধন বা উত্তোলনের সাথে এখানে বাদ হওয়ার সুযোগ নেই, কারণ এখানে কোনো মূলধন বা উত্তোলন নেই। সো এখন আমার সব কিছু সমন্বয় সুন্দর করে দাগানো হলো। প্রথমে যে প্ল্যানটা ছিল, যে কাজটা ছিল, সেটা আমরা গুছাই ফেলছি। এখন আমরা যাব হচ্ছে প্র্যাকটিক্যাল অঙ্কে। আমি তোমাদের এখন বোঝাচ্ছি কোনটা কি। আমার যেমন একটা ক্যারেক্টার ভাই, দেখো প্রথম কাজ হচ্ছে আমি এইগুলো একবার ভালো করে বলে যাই যে কোনটা কি, কোনটা কই যাবে, এটা তোমাদের বোঝার জন্য, কারণ এভাবে শুনতে শুনতে তুমি এমনি ইউজড হয়ে যাবা। প্রথমে এখানে বলা আছে ক্রয়। ক্রয় হচ্ছে আমার প্রত্যক্ষ খরচ, এটা যাবে বিক্রিত পণ্যের ব্যয়ে। দেনাদার আমার চলতি সম্পদ, যাবে হচ্ছে চলতি সম্পদে আর্থিক অবস্থার বিবরণীতে। বিক্রয় হচ্ছে আমার বিক্রয়, এটা প্রত্যক্ষ আয়, এটা যাবে নিট বিক্রয়ে। বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত, বহি ফেরত মানে ক্রয় ফেরত, ক্রয় থেকে বাদ হবে। বহি ফেরত মানে ক্রয় ফেরত, ক্রয় থেকে বাদ হবে। এরপরে হচ্ছে তোমার লক্ষ্মী ভাই ডক চার্জ, এটা একটা প্রত্যক্ষ খরচ, এটার নাম অপরভাবে হইতে পারত ডক চার্জ, ডকওয়ার্ড চার্জ। এটাকে আমরা বলতে পারতাম হচ্ছে জাহাজ ভাড়ার বেসিক্যালি প্রত্যক্ষ খরচ, অথবা আমরা এটাকে বলতে পারি যেখানে এসে জাহাজ থামে সেটা, ঠিক আছে। দেন ইজারা সম্পত্তি, স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদে যাবে আর্থিক অবস্থার বিবরণীতে। বেতন 9 মাস, বেতন যাবে হচ্ছে পরিচালন ব্যয়ে। বাট্টা যদি ডেবিট পাশে থাকে তাহলে যাবে হচ্ছে অন্যান্য আয়ে। বাট্টা যদি ডেবিট পাশে থাকে বাট্টা যাবে পরিচালন ব্যয়ে। আর এভাবে যখন বাট্টা বলা থাকে এটা অবশ্যই নগদ বাট্টা। যখন এভাবে বাট্টা বলা থাকবে এটা অবশ্যই কী বাট্টা, নগদ বাট্টা। আর কারবারি বাট্টা বলা থাকলে সেটা আলাদা করে বলা থাকতো। কারবারি বাট্টা হচ্ছে তোমার কি হয় লক্ষ্মী ভাই, একবার কারবার থেকে বাদ যাবে, ক্রয় থেকে বাদ যাবে, একবার বিক্রয় থেকে বাদ যাবে যদি দুইটাই থাকে। আর এই নগদ বাট্টাটা হচ্ছে পরিচালন ব্যয়ে যায়, আর যদি আয় থাকে তাহলে আয়ে যায়। শুল্ক আমার একটা প্রত্যক্ষ খরচ, এটাকে আমরা আমদানি শুল্ক বলি, এটাকে ইংলিশে আমরা ইম্পোর্ট ডিউটি বলি, মানে পণ্যদ্রব্য আমার আনার সময় যে খরচ হয়। সো এটা আমার একটা প্রত্যক্ষ খরচ। এরপর হচ্ছে তোমার উপভাড়া। উপভাড়া মানে হচ্ছে সাবলেট বা আয়। উপভাড়া মানে কি, সাবলেট বা আয়। এই উপভাড়া মানে হচ্ছে সাবলেট বা বাড়তি যে আয়টা, এটা আমার অন্যান্য আয়ে যাবে, এটা আমার অন্যান্য আয়ে যাবে, এটা মনে রাখিও, ঠিক আছে। এটা আমার কই যাবে লক্ষ্মী ভাই, অন্যান্য আয়ে যাবে। সো
আমরা শুরু করি এবার লক্ষ্মী ভাই, সব বসানো শেষ। কুরিন সঞ্চিতি, কুরিন সঞ্চিতির একটা সুন্দর নোট আজকে করে দিব তোমাদের অঙ্কের শেষে। কুরিন সঞ্চিতির কাজ হচ্ছে এটা বাদ হয়ে যাওয়া, মানে এ হচ্ছে দুনিয়ার সবচেয়ে অবহেলিত ভাই। এই কুরিন সঞ্চিতি হচ্ছে দুনিয়ার সবচেয়ে অবহেলিত, তার কাজই হচ্ছে বাদ হয়ে যাওয়া। সে তার সামনে যাকে পাবে সেখান থেকে বাদ হয়ে যাবে, সামনে কাউকে পাইতে হবে তার। বাট সামনে যদি কাউকে না পায় সে একাই পরিচালন ব্যয়ে মাইনাস হিসাবে বসবে। এই কুরিন সঞ্চিতি মানে হচ্ছে আগে থেকেই আমরা জমায়ে রাখছিলাম যে আমার এত টাকা কুরিন সঞ্চিতি হতে পারে, গত বছরের যেটা। ওকে, সো আমরা এটা সুন্দর করে বলে ফেললাম, বুঝে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে ক খ নাম্বার দিয়ে প্রত্যেকটা অঙ্ক বসানো। এবং আমি তোমাদের বলি, আমি একদম এখান থেকে শুরু করব, আমি এখানে এসে শেষ করব, এর মাঝে আমি কোথাও আর কোনো গ্যাপ নিব না। যেটা আমার আসবে সেটা আসবে না, যেটা আসবে সেটা আমরা লিখব। আমি দেখাই একসাথে করার সুবিধা হচ্ছে কোনো এন্ট্রি বাদ পড়বে না, কোনো সমন্বয় বাদ পড়বে না, ঠিক আছে? সো চলো আমরা হচ্ছে সুন্দর করে আগে তোমাদেরকে এটা দেখাই লক্ষ্মী ভাই যে এটা আসলে কিভাবে হয়। এই হচ্ছে আমার 3টা ছক তোমাদের জন্য করা। একটা হচ্ছে ক, খ, গ, এই 3টা ছক করা লক্ষ্মী ভাই। 3টা ছক করার কারণ হচ্ছে আমাদের প্রপার হচ্ছে কি হয় না, জায়গা হয় না। সো 3টা ছক আমি তোমাদের জন্য করে রাখছি। সো এই প্রথম ছক হচ্ছে আমাদের ক নাম্বার, প্রথম ছক হচ্ছে ক নাম্বার না? আচ্ছা, ওকে। সো আমরা ছক শুরু করি, আমরা ছক শুরু করি লক্ষ্মী ভাই। এইটা হচ্ছে আমার ক নাম্বার, এইটার নাম হচ্ছে নিট দেনাদার, নিট দেনাদার হিসাব বের করো, এই তো আমার বলা থাকে। দেন আমরা যাব হচ্ছে খ নাম্বারে, এটা হচ্ছে আমাদের খ নাম্বার লক্ষ্মী ভাই। সবাই একটু মনোযোগ দাও, ছকটা আমার সাথে সাথেও তোমরা করে ফেলতে পারো। এইটা হচ্ছে আমার খ, এইটার নাম হচ্ছে মোট মুনাফা, মুনাফা এটাকে হচ্ছে আংশিক, আংশিক আংশিক আর্থিক অবস্থার বিবরণী বলে। আমি যেভাবে লিখছি ছক কিন্তু তোমরা এভাবেই লিখবা না, আমি যেভাবে লিখছি ছক তোমরা এভাবে লিখবা না। কারণ হচ্ছে লক্ষ্মী ভাই, ছক লিখবা তোমাদের যেভাবে সুন্দর করে বইয়ের উপরে বলা থাকে, প্রথমে নাম, দেন আমরা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, তারপরে ব্রেকেট দিয়ে আংশিক যদি শুধু মোট মুনাফা করি, তারপরে আংশিক যদি শুধু নিট মুনাফা করি, আফটার দ্যাট হচ্ছে যে তারিখ দেওয়া থাকবে, যেমন 31শে ডিসেম্বর 2022 সালের সমাপ্ত বছরের জন্য, এভাবে করে, ঠিক আছে? এরপর আমরা এখানে লিখলাম বিবরণ, দেন আমরা এখানে লিখলাম টাকা, দেন আমরা এখানে লিখলাম টাকা, দেন আবার এখানে লিখলাম টাকা, শেষ। এরপর আমরা করব হচ্ছে নিট মুনাফা, নিট মুনাফা আমরা করব কি, নিট মুনাফা লিখে নিলাম। এটা হচ্ছে গ নাম্বার, তোমাদের সুবিধার জন্য নিট মুনাফা আমরা লিখে ফেললাম, এটা হচ্ছে গ নাম্বারের জন্য, ঠিক আছে লক্ষ্মী ভাই? গ নাম্বারের জন্য, ওকে। সো আমরা করে ফেললাম 3টা ছক পারফেক্টলি। এখন আমরা বসাবো উপরে, এটা হচ্ছে নিট মুনাফা আমার জন্য, ওকে। সো শুরু করি লক্ষ্মী ভাই, চলো আমরা এটাকে একটু সুন্দর করে দূরে থেকে এঁকে নিই, ডান। এবার আমরা আরেকটু সুন্দর করে, হ্যাঁ এইটুকুই রাখি। এবার আমরা আরেকটা এঁকে নিই, এটা হচ্ছে আমার এখান থেকে আমরা এঁকে নিই, আমরা হচ্ছে এইটুকু মুছে নিই। ছকটা সুন্দর করে আঁকাটা জরুরি লক্ষ্মী ভাই, ছকটা সুন্দর করে আঁকা জরুরি, ডান। সো ওকে, ডান লক্ষ্মী ভাই, ছক আমাদের কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ। এই ছকটা আমরা কমপ্লিট করে ফেললাম, বাস। এখন আমরা এখানে সুন্দর করে তাহলে শুরু করি। এটা হচ্ছে আমাদের গ নাম্বার, আমরা এখানে করব হচ্ছে নিট মুনাফা, ডান। ওইভাবে লিখব বিবরণ, বিবরণ টাকা, সরি টাকা, 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 শেষ। আমাদের ছকগুলো পারফেক্টলি শেষ। এবার আমরা করব কি, তাহলে আমাদের প্র্যাকটিক্যাল অঙ্কে চলে যাব।
আমরা এবারে যেটা যেখানে যাবে সেখান থেকে আমরা শুরু করবো লিখি ভাই। তাহলে সব শেষ, সব শখ শেষ, আমার সুন্দর করে এটা দাগানো আছে, প্রিপেয়ার আমি হয়ে গেলাম আমার জন্য। এরপরে হচ্ছে কাজ আমার সুন্দর করে কোনটা কোথায় যাবে সেটা বসানো। সো আমার প্রথমে বলছে বিক্রিত পণ্যের ব্যয়, প্রথমে বলছে বিক্রিত পণ্যের ব্যয়, মোট মুনাফা যেটা, তারপরে নিট দেনাদারের পরিমাণ আর মোট মুনাফা ক্ষতি। সো ক্রয়, ক্রয় কই যায় লক্ষ্মী ভাই? ক্রয় যাবে হচ্ছে আমার নিট বিক্রয় 1,40,000, দেনাদার হচ্ছে 50 আর 2,40,000 হচ্ছে বিক্রয়। ঠিক আছে, তাহলে আমরা চলো একসাথে কাজটা করে ফেলি। এটা হচ্ছে আমার গ। আমরা প্রথমে হচ্ছে এইটা হচ্ছে করব খ নাম্বার, এখানে মোট মুনাফা বলা আছে। সো এখানে প্রথমে আমরা ইয়া বাদ দিয়ে লিখলাম বাদ বিক্রিত পণ্যের ব্যয়, বাদ বিক্রিত পণ্যের ব্যয়, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, ওকে লক্ষ্মী ভাই, তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে লিখে ফেলছি। এখন এখানে কাজ কি? আমাদের এন্ট্রিগুলো এনে বসানো। তাহলে প্রথম এন্ট্রি হচ্ছে আমাদের ক্রয়, ক্রয় হচ্ছে 1,40,000। তো চলো আমরা ক্রয়টা বসাই ফেলি। তাহলে এখানে আমরা বসাইলাম হচ্ছে ক্রয়, ক্রয় হচ্ছে আমার কত? ক্রয় আছে 1,40,000, আর ক্রয়ের সাথে আমাদের অনেকগুলো সমন্বয় আছে, এর জন্যই আমরা ফার্স্ট কলমে বসাইছি। ঠিক আছে, এরপরে কি আছে? এরপরে আছে দেনাদার এবং বিক্রয়। দেনাদার আছে হচ্ছে 50,000 আর বিক্রয় আছে কত? 2,44,000। সো আমরা চলো বিক্রয়টা বসাই ফেলি। বিক্রয় কত আছে? 2,44,000 টাকা আমরা এখানে বসাই ফেললাম। ডান, ওকে। এরপরে দেনাদার, তাহলে দেনাদার কই যাবে? দেনাদার যাবে আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে। তো আমাদের কি আর্থিক অবস্থা বিবরণী করতে বলছে? আমাদের আর্থিক অবস্থা বিবরণী করতে বলে নাই, কিন্তু আমাদের নিট দেনাদার বের করতে বলছে। সো এখানে আমরা বসাই দিলাম দেনাদার, দেনাদার আমরা বসাই দিলাম। দেনাদার বসালাম কত? 50,000 টাকা, এবং দেনাদারের সাথে আমার দুইটা কাজ আছে। সো আমরা এভাবে দাগ দিয়ে রেখে দিলাম। ওকে, এরপরে লক্ষ্মী ভাই দেখো আমাদের এখানে কি আছে। দেনাদার শেষ বহি ফেরত। বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত। ক্রয় ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। দেখো টাকাটা ক্রেডিট পাশে দেওয়া আছে, সো এটা একটা ক্রয় ফেরত। বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত, বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত, বই ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত, বই ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত। সো এটা হচ্ছে আমার ক্রয় ফেরত, এটা আমরা ক্রয় থেকে বাদ দিয়ে দিব। এটা হচ্ছে আমার ক্রয় ফেরত, এটা আমরা ক্রয় থেকে বাদ দিয়ে দিব। সো এই যে আমার ক্রয় ফেরত, তাহলে আমার ক্রয় থেকে যে বাদ দিব আমরা, সো চলো আমরা এখান থেকে প্রথমে বাদ দেই, বাদ ফেরত। সব একসাথে বসাচ্ছি, কিন্তু তোমরা একটু সতর্ক থাকিও। সো টাকার অ্যামাউন্ট এমন সব কিছু পারফেক্টলি লিখবা। এটা হচ্ছে ক্রয় ফেরত, আমরা লিখে রাখলাম ব্রেকেট দিয়ে। ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিলাম। এরপর আমাদের কি আছে? এরপর আছে হচ্ছে ডক চার্জ। ডক চার্জ হচ্ছে আমার একটা প্রত্যক্ষ খরচ। ডক চার্জও যাবে হচ্ছে আমার মোট মুনাফা বের করতে। সো আমরা ডক চার্জ এখানে নিচে লেখা শুরু করলাম, কারণ আমাদের জায়গায় এনাফ আছে। ডক চার্জ লিখলাম। ডক চার্জ কত আছে? ডক চার্জ আছে হচ্ছে আমার 45,000 টাকা। ডক চার্জ আছে কত লিখি ভাই? 4500 টাকা। সো আমরা 4500 টাকা লিখে ফেললাম সেকেন্ড কলামে। ডক চার্জ হচ্ছে আমার 4500 টাকা। সো 4500 টাকা আমি সেকেন্ড কলামে লিখে ফেললাম। আফটার দ্যাট আমরা কি করবো লিখি ভাই? আমরা এবার দেখো এখানে কয়েকটা বিষয় আছে। দেনাদার আসে নাই, আসে নাই বলতে আমার ওই ইয়াতে আসে নাই। তারপরে আমরা এটাকে ডিলিট করে দিই, না হয়তো আমাদের কনফিউজড হবা। ইজারা সম্পত্তি আসবে না, ইজারা সম্পত্তি আসবে না। ইজারা সম্পত্তি যদিও কাজ আছে, কাজটুকু করতে হবে, ডিরেক্ট এন্ট্রিটা আসবে না। দেন হচ্ছে আমাদের বেতন 9 মাস। বেতন হচ্ছে আমাদের পরিচালন ব্যয়ে যায়। বেতন কোথায় যায় লক্ষ্মী ভাই? পরিচালন ব্যয়ে যাবে। সো এখানে আমরা প্রথমে লিখব মোট মুনাফা। মোট মুনাফা লিখে রাখলাম। এখানে ব্র্যাকেট লিখব খ থেকে আনিত, খ থেকে আনিত। ডান, মোট মুনাফা খ থেকে আনিত। এরপরে আমরা এখান থেকে বাদ দিব, বাদ পরিচালন ব্যয় লিখলাম। এইখানে লিখব হচ্ছে
বেতন, এখানে ব্রেকেট দিয়ে লিখে দিলাম 9 মাস। ডান। এবার এই বেতনের টাকাটা কই যাবে? বেতনের টাকাটা যাবে হচ্ছে ফার্স্ট কলামে, কারণ কি 36,000 টাকা আমার একটা সমন্বয় আছে, এই লিখে দিলাম। ডান। এরপরে লিখবে আমার এখানে কি আছে, বারটা কোন পাশে আছে? ক্রেডিট পাশে আছে। সো এটা হচ্ছে আমার অন্যান্য আয়ে যাবে, বারটা হচ্ছে অন্যান্য আয়ে যাবে। সো আমরা এখানে একটু নিচে লিখলাম যোগ অন্যান্য ব্যয় হচ্ছে, আমরা আগে লিখি অন্যান্য ব্যয়, এটাকে আমরা লিখলাম যোগ, আর এখানে লিখলাম বাদ অন্যান্য ব্যয়। ডান। অন্যান্য আয়। সো এই যে বার্তা প্রাপ্তি, বার্তা প্রাপ্তি হচ্ছে আমার কই যাবে? বার্তা প্রাপ্তি হচ্ছে আমার আছে 4,500 টাকা, এটা যাবে হচ্ছে আমার সেকেন্ড কলামে। কোথায় যাবে? সেকেন্ড কলামে। সুন্দর করে বসায় ফেললাম। দেন আমাদের এখানে আছে শুল্ক, দেন আছে কি আমার এখানে শুল্ক। শুল্ক আমার একটা প্রত্যক্ষ খরচ। সো শুল্ক আমার এখানে ইয়াতে যাবে, শুল্ক মানে আমদানি শুল্ক, শুল্ক প্রত্যক্ষ খরচ, শুল্ক যাবে হচ্ছে আমার এখানে বিক্রিত পণ্যের ব্যয়, শুল্ক যাবে হচ্ছে আমার এখানে বিক্রিত পণ্যের ব্যয়। সো আমরা বিক্রিত পণ্যের ব্যয় বসাই ফেললাম। এরপর আমাদের এখানে কি আছে? উপভাড়া। উপভাড়া আমার জন্য একটা আয়, উপভাড়া আমার জন্য একটা কি আয়, কি আয়? পরোক্ষ আয়। কি আয়? পরোক্ষ আয়। তাহলে এটা যাবে কই? যাবে হচ্ছে আমার অন্যান্য আয়ের মধ্যে, অন্যান্য আয়ের মধ্যে। এটা পরে লিখতেছি আমরা আবার। তাহলে এখানে আমরা লিখলাম উপভাড়া। উপভাড়া কত আছে? উপভাড়া কত আছে লক্ষ্মী ভাই? উপভাড়া আছে 3,000, উপভাড়া আছে 3,000। সো আমরা উপভাড়া সেকেন্ড কলামে 3,000 লিখে দিলাম। ডান। এরপর আছে কুঋণ সঞ্চিতি। নতুন দুইটা ইয়ে আছে, একটা হচ্ছে কুঋণ, একটা হচ্ছে নতুন কুঋণ আছে, আমরা লিখে রাখলাম কুঋণ প্লাস নতুন কুঋণ সঞ্চিতি মাইনাস পুরাতন কুঋণ সঞ্চিতি। এটা আমরা লিখে রাখলাম। এটা কত আছে? এটা আছে 3,000 টাকা। সো আমরা ব্রেকেট দিয়ে রাখলাম। শেষ। আমাদের প্রত্যেকটা এন্ট্রি এখন বসানো শেষ লক্ষ্মী ভাই, প্রত্যেকটা এন্ট্রি বসানো শেষ, কোথাও কোনো এন্ট্রি বাদ নাই। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে সমন্বয়গুলো নিয়ে কাজ করা। প্রথম কাজ হচ্ছে সমন্বয় নিয়ে। তো প্রথম হচ্ছে ইজারা সম্পত্তি। ইজারা সম্পত্তি একটু মনোযোগ দিয়ে শোনো, আছে কত? 30,000। ইজারা সম্পত্তি আছে কত? 30,000। এটা কয় বছরের জন্য ইজারা সম্পত্তি? এটা হচ্ছে 10 বছর। কয় বছর? 10 বছর। তার মানে এই 30,000 আমরা 10 বছর ব্যবহার করতে পারবো। সো আমরা ব্যবহার করছি কয় বছর? আমরা ব্যবহার করছি 1 বছর। 1 বছর ব্যবহার করে ফেলছি, তাহলে 1 বছর কি হবে? মাইনাস হবে। যেহেতু আমার 10 বছরে হচ্ছে 30,000, আর ইজারা সম্পত্তির এটাকে বলে অবলোপন। অবলোপন, এটাকে বলে অবলোপন। তাহলে 1 বছরে কত হবে? 3,000। সো 30,000 থেকে 3,000 বাদ দিলে হচ্ছে আমার 27,000। এই 27,000 টাকা হচ্ছে আমার স্থায়ী সম্পত্তিতে যাবে। এভাবে করে মানে প্রথমে তো ইজারা সম্পত্তি স্থায়ী সম্পত্তিতে যাবে, সেখান থেকে এভাবে অবলোপন বাদ হবে। আর এই অবলোপনটা একবার হচ্ছে তোমার পরিচালন ব্যয়ে যাবে। এই অবলোপনটা কই যাবে? আরেকবার পরিচালন ব্যয়। এই অবলোপনটা পরিচালন ব্যয়। তার মানে ইজারা সম্পত্তি থেকে আমরা ইজারা সম্পত্তির অবলোপন যে 1 বছর ব্যবহার করে ফেলছি সেটা বাদ দিব, আর এই 1 বছরেরটাই আরেকবার যাবে হচ্ছে আমার পরিচালন ব্যয়। সো পরিচালন ব্যয়ে আমরা লিখি ইজারা সম্পত্তির অবলোপন। ইজারা সম্পত্তির অবলোপন কত টাকা আছে? 3,000 টাকা আছে। ইজারা সম্পত্তির অবলোপন কত টাকা আছে?
3000 টাকা আছে, আমরা লিখে ফেললাম, ডান। এরপর আমাদের কাজ কি ভাই, বেতন 9 মাস বলা আছে। এবার আসি বেতন, বেতন 9 মাস বলা আছে, বেতন 9 মাসে কত বলা আছে, 36,000 টাকা। বেতন 9 মাসে বলা আছে কত, 36,000 টাকা। সো এই 9 মাসে বেতন হচ্ছে 36,000। সো এই 36,000 টাকা আমার কত দিনের, এই 36,000 টাকা হচ্ছে আমার 9 মাসের, 9 মাস। আমি হিসাব করি কয় মাসের, আমি হিসাব করি 1 বছরের, হিসাব করি হচ্ছে 12 মাস। তাহলে আমার বাকি আছে কয় মাস, 3 মাসের আমার কম দেয়া আছে। সো 36,000 টাকা যদি আমার 9 মাসে হয়, তাহলে 12 মাসে হবে কত, আরও 9,000 টাকা বেশি, আরও 9,000 টাকা বেশি। 3 নং 27, 4 নং 36, আচ্ছা তাহলে আরও 12,000 টাকা বেশি হবে। সো আমাকে এখানে এই 12,000 টাকা যেহেতু বকেয়া আছে, তাহলে বকেয়া নাম দিয়ে আমাকে 12,000 টাকা কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে বাইরে কত হবে, 48,000 টাকা। তার মানে কিভাবে বের করলাম, যেহেতু 36,000 টাকা 9 মাসের, তাহলে 9 মাসের দেয়া আছে, এটা 9 মাসে কত হয়, 36-এ ভাগ দিলে 4,000 টাকা। সো আমার 1 মাসে 4,000 টাকা বাকি হয়, যেহেতু 3 মাসের এখনও দেই নাই, 3 মাসে 12,000 টাকা বাকি আছে। সো এইটা আমরা এবার বেতনের সাথে কি লিখব, যোগ লিখব, যোগ বকে কত, বকেয়া হচ্ছে তোমার 12,000, বকেয়া হচ্ছে কত, 12,000। এখানে ছিল আমার 36,000 প্লাস বকেয়া হচ্ছে আমার 12,000, যোগ করা হইল কত, 48,000। আমরা বেতনটা বসে দিচ্ছি। আরেকবার এই বকেয়া বেতনটা চলতি দায়ে যাইতো, আরেকবার এই বকেয়া বেতনটা কই যেত, চলতি দায়ে যেত, আরেকবার এই বকেয়া বেতনটা যাইত চলতি দায়ে। ডান, ওকে। সো এইটা আমার শেষ। ওকে ওকে ভাই, তাহলে আমরা ভিতরের সকল সমন্বয় বসাই ফেলছি। এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে গিয়ে বাইরের সমন্বয় বসানো শুরু করব। বাইরের সমন্বয় হচ্ছে অবিকৃত পণ্য। এই অবিকৃত পণ্য মানে হচ্ছে সমাপনী মজুদ, এই অবিকৃত পণ্য মানে হচ্ছে সমাপনী মজুদ। সো এই সমাপনী মজুদ কি হয়, এই সমাপনী মজুদ হচ্ছে একবার বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ হবে, আরেকবার চলতি সম্পদে। সমাপনী মজুদ কি হবে, একবার বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ হবে, আরেকবার চলতি সম্পদে। সো চলো আমরা বিক্রিত পণ্যের ব্যয় সবার শেষে এটা বাদ দিয়ে আসি, সবার শেষে এটা বাদ দিয়ে আসি। এটা হচ্ছে সমাপনী মজুদ, বিক্রিত পণ্যের ব্যয় থেকে আমরা বাদ দিই। সো এটা কত ছিল সমাপনী মজুদ আমাদের, 58,000 টাকা। আমরা 58,000 টাকা বাদ দিয়ে আসি। এই যে আমার 58,000 টাকা আমরা বাদ দিলাম, যেটা যেখানে যাচ্ছে সেখানে। আরেকবার এটা চলতি সম্পদে যাইতো, যেহেতু আমাদের এখানে চলতি সম্পদে যাওয়ার কোনো সুযোগ নাই, ওটা করতে বলে নাই, সো আমরা এটা করব না। দেন বলছে কুরিনের পরিমাণ হচ্ছে 4,000 টাকা এবং অবশিষ্ট দেনাদারের উপরে 5% কুরিন সঞ্চিতি ধরতে হবে, ঠিক আছে। সো চলো আমরা আগে এটা করে আসি। কুরিন, কুরিন মানে হচ্ছে লক্ষ্মী ভাই অনাদায়ী পাওনা। কুরিন মানে কি, অনাদায়ী পাওনা। কুরিন মানে অনাদায়ী পাওনা, কুরিন মানে অনাদায়ী পাওনা। সো এই যে আমাদের কুরিনের কথা বলছে, কুরিন মানে হচ্ছে অনাদায়ী পাওনা। সো এইটা মানে হচ্ছে দেনাদারের কাছ থেকে আমরা আদায় করতে পারবো না। তাহলে এখান থেকে লিখলাম আমরা নতুন কুরিন, নতুন কুরিন। নতুন কুরিন মানে হচ্ছে নতুন অনাদায়ী পাওনা। কত টাকা আছে এটা, নতুন কুরিন এটা কত টাকা আছে, কুরিন হচ্ছে আমার এখানে 4,000 আর অবশিষ্ট হচ্ছে 5%, ঠিক আছে। তাহলে এই 4,000 টাকা আমরা এখান থেকে বাদ দিব, এখানে আসলো 46,000 টাকা। এখন বলছে এই যে 46,000 টাকা, তার উপরেও আমাদের হয়তোবা সঞ্চিতি ধরতে হবে। তাহলে এটাকে আমরা লিখলাম নতুন কুরিন সঞ্চিতি, নতুন কুরিন সঞ্চিতি, ঠিক আছে। তাহলে এটা কত পার্সেন্ট, 5% আমাকে বলছে, 5% বলছে। তাহলে 46,000 টাকার 5% কত হবে, এটা হবে তোমার 2300 টাকা। সো এইটাকে আমাকে বাদ দিতে হবে। তাহলে এই 46,000 টাকা থেকে আবার 2300 টাকা বাদ দিলে হবে কত, এটা হবে আবার 41,000, 42,000, হ্যাঁ এটা হচ্ছে আমার 42,700 টাকা, ঠিক আছে লক্ষ্মী ভাই।
এটা হচ্ছে আমার 42,700 টাকা মেবি। আচ্ছা এটা কি 42,700? একটু যোগটা দেখে নেই রকি ভাই। ওকে আমরা একটু যোগটা দেখে নিই। এটা হচ্ছে তোমার 2300 টাকা, তাহলে 43,700 টাকা। সো এটা হচ্ছে তোমার 43,700 টাকা। সো আমরা এখানে 43,700 টাকা লিখে ফেললাম। তাহলে একবার কাজ শেষ। এইটা আমার নিট দেনাদার বের হয়ে গেল, এটা আমার নিট দেনাদার বের হয়ে গেল। এখন এই দুইটার কাজ কি? এই দুইটা হচ্ছে আমার নতুন সমন্বয়, এই দুইটা হচ্ছে আমার নতুন সমন্বয়, এই দুইটা আমার কি নতুন সমন্বয়। এই দুইটা আমাদের পরিচালন ব্যয়ে চলে যাবে। কই যাবে? পরিচালন ব্যয়। কই যাবে লিখি ভাই? পরিচালন ব্যয়। কোথায় যাবে? এই যে দেখো আমরা নতুন কুরিন, এই যে কুরিনের জন্য আমরা রাখছিলাম, এইটা আমাদের কোথায় ছিল? রেয়া মিলে ছিল না, সরি এইটা হচ্ছে আমাদের রেয়া মিলে ছিল, রেয়া মিলে ছিল, ঠিক আছে না? এইটা রেয়া মিলে ছিল। এইটা হচ্ছে আমার সমন্বয়, এইটা হচ্ছে আমার সমন্বয়। এটা কি লিখিবে? এটা হচ্ছে আমার সমন্বয়, আর এটাও হচ্ছে আমার সমন্বয়। এই দুইটা আমরা সমন্বয় থেকে পাইছি। কত পাইছি? প্রথমে পাইছি 4,000, দেন পাইছি আমরা 2300। সো এই দুইটা যোগ করে হয়েছে কত? 6,300। সেখান থেকে এই যে পুরাতন যেটা যেটা রেয়া মিলে থাকে, ওর কাজই হচ্ছে আজীবন বাদ হয়ে যাওয়া, ওর কাজই হচ্ছে আজীবন বাদ হয়ে যাওয়া। পুরাতনটা যেটা আছে ওর কাজই হচ্ছে আজীবন বাদ হয়ে, কারণ আমরা জমায় রাখছিলাম 3,000, আমাদের হয়েছে কত? হয়েছে হচ্ছে 6300। সো ও আজীবন বাদ হয়ে যাবে, এই হচ্ছে ওর কাজ। সো কি করলাম? নতুন যে কুরিন এবং কুরিন সঞ্চিত ছিল সেটা এখানে আমরা এনে নিয়ে আসছি। কোথায় নিয়ে আসছি? পরিচালন ব্যয়ে নিয়ে আসছি। সেখান থেকে আমরা আমাদের পুরাতন কুরিন বাদ দিয়ে দিছি। তাহলে হয়েছে কত? হয়েছে হচ্ছে আমার 2300 টাকা। ডান, এটা আমার শেষ। এরপরে লক্ষ্মী ভাই বলছে অলিখিত ক্রয়ে 2,000 টাকা হিসাবভুক্ত হয় নাই। অলিখিত ক্রয় হচ্ছে তোমার ক্রয়ের সাথে কি হবে? অলিখিত ক্রয় তোমার কি হয়েছে? ক্রয়ের সাথে যোগ হবে। অলিখিত ক্রয় অবশ্যই তোমার ক্রয়ের সাথে যোগ হবে। আরেকবার তোমার কি হবে? আরেকবার পাওনাদারের সাথে যোগ হবে। অলিখিত ক্রয় ক্রয়ের সাথে যোগ হবে, আরেকবার পাওনাদারের সাথে, আরেকবার পাওনাদারের সাথে কি হবে লক্ষ্মী ভাই? আরেকবার পাওনাদারের সাথে বিয়োগ হবে। সো এখানে যেহেতু পাওনাদার নাই, তাই আমাদের বিয়োগ করার সুযোগ, মানে পাওনাদারের সাথে যোগ হবে, পাওনাদারের সাথে যোগ করার সুযোগ নাই, কারণ আমাদের পাওনাদার করতে বলে নাই। ওকে, সো এখানে আমার অলিখিত ক্রয় ছিল 2,000। সো আমরা এই 2,000 এখানে প্লাস করব। তাহলে কত হয়? 1,40,000 থেকে যদি 7,000 যায় 33, তো 2,000 যোগ হইলে হবে কত? 35। 1,35,000 টাকা আমার এখানে বসলো। ওকে, 1,35,000 টাকা বসলো, সেটা আমরা বুঝলাম। 1,35,000, আর ওইটা হচ্ছে পাওনাদারের সাথে যোগ হইতো, যেহেতু পাওনাদার নাই তাই যোগ হবে না। এরপর বলছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন। মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মালিক পণ্য উত্তোলন করলে ক্রয় কমে, মালিক পণ্য উত্তোলন করলে ক্রয় কমে, কারণ মালিক উত্তোলন করে নিয়ে গেছে। তাহলে হচ্ছে এটা উত্তোলন, মালিক উত্তোলন করে নিয়ে গেছে। সো এটা হচ্ছে উত্তোলন। উত্তোলন কত টাকা আছে এখানে? 1,500 টাকা। তো মালিক যেহেতু 1,500 টাকা উত্তোলন করে নিয়ে গেছে, তাহলে এখানে হয়েছে 1,33,500 টাকা। আর এই 1,500 টাকা মালিকানা সত্ত্ব থেকে বাদ হইতো। এই 1,500 টাকা কি হইতো লিখি ভাই? মালিকানা সত্ত্ব থেকে বাদ হবে। এই 1,500 টাকা কি হবে? মালিকানা সত্ত্ব থেকে বাদ হবে। পণ্য উত্তোলন একবার ক্রয় থেকে বাদ, আর একবার মালিকানা সত্ত্ব থেকে উত্তোলন নামে বা পণ্য উত্তোলন নামে বাদ। শেষ। ওকে, তাহলে আমাদের সবগুলো এখানে লিখি ভাই, দেখো সবগুলো নোট আমাদের এখানে করা শেষ, সবগুলো নোট আমাদের এখানে করা শেষ, সব আমরা করে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে যোগ বিয়োগ করা। ওকে লক্ষ্মী ভাই, তাহলে আমাদের সব কিছু বসানো শেষ। এখন আমরা যোগ বিয়োগটা করব কোথা থেকে? যোগ বিয়োগটা আমরা পিডিএফ থেকে করব। কারণ কি, পিডিএফ থেকে করলে আমাদের যোগ বিয়োগটা একটা সুবিধা হয়, সেটা হচ্ছে আমাদের মানে দেখতে সুবিধা হয়, আমাদের এখানে প্রপার একটা হচ্ছে গিয়ে যোগ করার চলে আসে। সো যখন আমরা নিট দেনাদারের পরিমাণ বের করতেছি, তখন ওদের দেনাদার ছিল 50,000। দেন আমরা হচ্ছে এখান থেকে কি বাদ দিছি? 4,000 টাকা হচ্ছে এদের বাদ দিছি। দেন আমরা হচ্ছে এখান থেকে সঞ্চিতি বাদ দিছি হচ্ছে কত? 4,300 টাকা। সব মিলিয়ে থাকলো 43,700 টাকা। সো এই হচ্ছে আমার নিট দেনাদার। এবং সঞ্চিতিটা আমরা কিভাবে বের করছি লক্ষ্মী ভাই? দেখাইছি, তারপর আরেকবার দেখাচ্ছি। এই যে 46,000 টাকা, এর উপরে 5%। সো এই 46,000 টাকার উপরে 5% হয় 2300 টাকা। ডান। ওকে, এটা শেষ। এখন আমরা লক্ষ্মী ভাই যাবো হচ্ছে আমাদের কিসে? আমরা যাব আমাদের খ নম্বরে। ঠিক আছে, সো চলো খ
খ নম্বরে এখানে আমরা মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ যে বের করতেছি, এখানে বিক্রয় ছিল আমাদের কত 2,44,000, বিক্রয় ছিল 2,44,000, সেখান থেকে আমরা ক্রয়, বহি ফেরত বা ক্রয় ফেরত, পণ্য উত্তোলন এবং অলিখিত ক্রয় যোগ করছি। সো সবকিছু যোগ বিয়োগ করে আমাদের এখানে আমাদের বের হয়েছে হচ্ছে 1,33,500 টাকা। নিট ক্রয় বের হয়েছে 1,33,500 টাকা। সো এইটা হচ্ছে আমার নিট ক্রয়, ঠিক আছে। এরপর আমরা এখানে শুল্ক, ডক চার্জ এটা যোগ করে দিচ্ছি। সো সব মিলিয়ে আমার এখানে হয়েছে কত 1,39,000 টাকা। এইটাকে আমরা বলি হচ্ছে বিক্রয়যোগ্য পণ্য। এটাকে আমরা কি বলি লক্ষ্মী ভাই? বিক্রয়যোগ্য পণ্য। এটাকে আমরা কি বলি লক্ষ্মী ভাই? এটাকে বলি হচ্ছে আমরা বিক্রয়যোগ্য পণ্য। ওকে, এবার বিক্রয়যোগ্য পণ্য। সো এটা আমরা সবকিছু বিক্রয়যোগ্য পণ্য, সেখান থেকে হচ্ছে আমরা সমাপনী মজুত পণ্য, সেখান থেকে আমরা সমাপনী মজুত পণ্য হচ্ছে আমরা কি করলাম, সমাপনী মজুত পণ্য আমরা বাদ দিলাম। সো আমাদের বের হয়ে গেল হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় 81,000 টাকা। সো 2,44,000 টাকা থেকে যখন আমরা 81,000 টাকা বাদ দিব, তখন আমাদের আসবে হচ্ছে 1,63,000 টাকা, 1,63,000 টাকা, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমার মোট মুনাফা। মোট মুনাফা কিভাবে বের হয়? মোট মুনাফা বের হয় যখন আমরা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই। আর বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের হয়? যখন আমরা প্রারম্ভিক মজুত পণ্য এবং তার সাথে নিট ক্রয় যোগ করি, নিট ক্রয় যোগ করে অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করি, তখন আমাদের হচ্ছে গিয়ে কি বের হয়? বিক্রয়যোগ্য পণ্য। আর এই বিক্রয়যোগ্য পণ্য থেকে যখন আমরা হচ্ছে সমাপনী মজুদ বাদ দিই, তখন বের হয় আমার বিক্রিত পণ্যের ব্যয়। মানে আমার কাছে এই পণ্যের ব্যয়, মানে এই 81,000 টাকার পণ্য আমি 2,44,000 টাকা লিখছিলাম। সো আমার এখানে হইল কত 1,63,000 টাকা আমার মোট মুনাফা। ওকে, সো আমরা এরপরে যাব হচ্ছে গ নম্বরে লক্ষ্মী ভাই। গ নম্বরে হচ্ছে মোট মুনাফা আমাদের দেয়া আছে 1,63,000। এই মোট মুনাফার সাথে আমরা হচ্ছে এইটা যে এই ডক চার্জ যেটা আছে এটা কিন্তু ধরবো না। এইটা আমরা হচ্ছে এখান থেকে ইজারা সম্পত্তির অবলোপন, বেতন, কুরিন সঞ্চিতি, এই সবগুলো পরিচালন ব্যয় যোগ করে আমরা হচ্ছে পাইলাম কত। এখানে আমার যোগফল কত আসলো লক্ষ্মী ভাই? আমরা একটু এটা দেখে নেই ভালো করে। যোগফল আসলো হচ্ছে গিয়ে তোমার 54,300 টাকা। 54,300 টাকা আসছে। সো এটার সাথে যোগ করলে হয় 1,02,000, এটা হচ্ছে কত? হ্যাঁ, এটা হবে 99,800 টাকা। 99,800 টাকা। কত টাকা হবে লক্ষ্মী ভাই? 99,800 টাকা। সো এই 99,800 টাকা থেকে আমরা আবার যখন 75,000 টাকা যোগ করব, যেটা আমার হচ্ছে অন্যান্য 99,800 টাকা, এই 99,800 টাকা যখন আমরা এখানে বাদ দিব, চলো একটু ক্যালকুলেটর থেকে দেখি আমরা এটা। তাহলে আমাদের এখানে 50,300 টাকা যখন হইছে, যোগফলটা। সো চলো যোগফলটা আবার আমরা একটু রিচেক করি, কারণ এখানে কোনো ভুল করা যাবে না। এই যোগফলের জন্য আমাদের অনেক প্রবলেম হয়, ঠিক আছে লক্ষ্মী ভাই? সো আমাদের এখানে 1,63,000 টাকা ছিল আমাদের মোট মুনাফা। দেন হচ্ছে আমরা কি করছি, 3,000 টাকা যোগ করব, প্লাস হচ্ছে আমরা 48,000 টাকা যোগ করব, প্লাস হচ্ছে আমরা 3,300 টাকা যোগ করব। হয়েছে কত? 54,000। হয়েছে কত? 54,300 টাকা। 54,300 টাকা হচ্ছে আমার পরিচালন ব্যয়। এই পরিচালন ব্যয় যখন আমরা এই 1,63,000 থেকে বাদ দিব, 1,63,000 থেকে আমরা যখন বাদ দিব, আমরা 1,63,000 থেকে যখন 54,300 বাদ দিব, তখন হচ্ছে আমার হবে কত? 1,08,700 টাকা। 1,08,700 টাকা। এই 1,08,700 টাকা হচ্ছে আমার পরিচালন মুনাফা। মোট মুনাফা থেকে যখন পরিচালন ব্যয়টা বাদ দেওয়া হয়, তখন বের হয় পরিচালন মুনাফা। সো পরিচালন মুনাফা আমরা পাইলাম। এখন আমরা কি করব লক্ষ্মী ভাই? এখন আমরা এই যে আমার অন্যান্য যে আয়গুলো আছে সেটা আমরা যোগ করব। অন্যান্য আয়গুলো আছে সেটা আমরা যোগ করব। যোগ করব কত? এটা হচ্ছে আমার 3,000 আর হচ্ছে 4,000। 3,000 আর 4,500, এটা 7,500 টাকা আমি যখন যোগ করে দিব, 7,500 টাকা আমি যখন যোগ করে দিব 1,08,700, 1,08,700 টাকার সাথে 1,08,700 টাকার সাথে যখন আমরা 7,500 টাকা যোগ করব, 7,500 টাকা যোগ করব, সো আমাদের এখানে হবে কত? 1,16,000, 1,16,200 টাকা। 1,16,200 টাকা হচ্ছে আমার নেট মুনাফা।
1,16,200 টাকা হচ্ছে আমার নেট মুনাফা। তার মানে আমরা কি করলাম, মোট মুনাফা থেকে আমরা হচ্ছে কি বাদ দিলাম, আমরা হচ্ছে পরিচালন ব্যয় বাদ দিলাম 54,300 টাকা। দেন হচ্ছে আমরা ওখান থেকে পাইলাম পরিচালন মুনাফা 1,08,700 টাকা। দেন ওখান থেকে হচ্ছে আমরা 7,500 টাকা হচ্ছে যোগ করলাম, পাইলাম হচ্ছে কত, 1,16,200 টাকা। এই হচ্ছে আমার নেট মুনাফা। সো ভাই আমরা হচ্ছে এই অঙ্কটা করলাম, আমি বিশ্বাস করি তোমরা এটা বুঝতে পারছো এবং ভালো করে অঙ্কটা বারবার করে বাসায় প্র্যাকটিস করবা। তোমাদের সবার প্রতি সবসময় অনেক অনেক শুভকামনা থাকলো। ইনশাল্লাহ তোমরা সবাই অনেক ভালো থাকবা। সে পর্যন্ত তোমাদের কাছে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।